সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ সহমতে তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা পড়তেছিলাম সেটা হচ্ছে যে তোমাদের বিজ্ঞান নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের চতুর্থ অধ্যায় পদার্থের অবস্থা, এবং এটা হচ্ছে আমাদের পর্ব 2 নাম্বার। এটা আমাদের 2 নাম্বার পর্ব। কেমন? চলো আমরা শুরু করি। আজকে আমরা ব্যাপন থেকে শুরু করব। ঠিক আছে, আমরা ব্যাপন থেকে শুরু করব। তাহলে একটু দেখো তো, ব্যাপনের ইংলিশ নামটা কি হবে ভাইয়া? ব্যাপনের ইংলিশ নামটা হবে ডিফিউশন। তাহলে সেটা সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা হবে স্থির তাপমাত্রা ও চাপে। স্থির তাপমাত্রা ও চাপে, তার মানে এখানে তাপমাত্রা আর চাপ ফিক্সড থাকবে। তাপমাত্রা চাপ কি থাকবে? ফিক্সড থাকবে। কেমন? কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের, তার মানে ব্যাপনটা হচ্ছে কঠিনেরও হতে পারে, তরলেরও হতে পারে, আবার গ্যাসীয় পদার্থেরও হতে পারে। ঠিক আছে? উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে। তাহলে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে, তাহলে ঘনমাত্রা বলতে কি বুঝি? আমরা ঘনমাত্রাটা একটু পরে দেখব, বা আগামী ক্লাসে, বা আমরা আগামী চ্যাপ্টারে দেখব, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমরা ঘনমাত্রা না চিনলেও আমরা ঘনত্ব জিনিসটা চিনি। যেমন আমরা যদি বলি পানি আর মধু, তাহলে এখানে হচ্ছে মধুর ঘনত্বটা পানির চেয়ে বেশি। সেহেতু আমরা বলতে পারি যে মধুর ঘনমাত্রাটা পানির চেয়ে বেশি হবে। ঘনত্ব আর ঘনমাত্রা দুইটা কিন্তু সেম জিনিস না। ঘনত্ব আর ঘনমাত্রা কিন্তু সেম জিনিস না। তবে আমরা এই অধ্যায়ে বোঝার সুবিধার্থে, ঘনমাত্রাটাকে বোঝার সুবিধার্থে আমরা ঘনত্ব ব্যবহার করতে পারি। তাহলে এখানে মধু হচ্ছে উচ্চ ঘনত্ব বা উচ্চ ঘনমাত্রা, আর আমার পানি হচ্ছে নিম্ন ঘনমাত্রা। তাহলে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে ব্যাপনটা সংঘটিত হবে। নিম্ন ঘনমাত্রার স্থানে স্বতঃস্ফূর্ত, মানে এটা নিজে থেকে, আপনা আপনি থেকে জিনিসটা কণাগুলো ছড়িয়ে পড়বে। সেখানে ছড়িয়ে পড়ার জন্য কোনো প্রকার জোর জবরদস্তি করার দরকার নাই, কোনো তাপ দেওয়ার দরকার নাই, কোনো চাপ দেওয়ার দরকার নাই। স্বতঃস্ফূর্ত নিজে থেকে জিনিসটা হবে ও সমানভাবে ছড়িয়ে পড়বে। সমানভাবে কি পড়বে? ছড়িয়ে পড়বে। অর্থাৎ কোথাও কম কোথাও বেশি এমনটা ঘটবে না। সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ার এই যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে ব্যাপন অথবা ডিফিউশন বলে। তাহলে আমি একবার বলি যে স্থির তাপমাত্রা ও চাপে, তাপমাত্রা চাপ ফিক্সড থাকবে কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের, সকল পদার্থের ব্যাপন হতে পারে। কঠিনও হতে পারে, তরলেরও হতে পারে, গ্যাসীয় পদার্থও হতে পারে। উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে, মানে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্ত, মানে নিজে থেকে বা আপনা আপনি, সমানভাবে, সব দিক দিয়ে সমানভাবে, সমানভাবে, কোথাও কম কোথাও বেশি এমন না, সমানভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ব্যাপন। ঠিক আছে? চলো আমরা একটু ওই পৃষ্ঠায় যাই। ওই পৃষ্ঠায় যদি যাই আমি একটু দেখবো, সেটা হচ্ছে যে, চলো আমরা একটু দেখি ব্যাপন। কঠিন, তরল বা বায়বীয়, কঠিন, তরল বা বায়বীয় সকল পদার্থের ক্ষেত্রে ব্যাপন প্রযোজ্য। তার মানে ব্যাপন কঠিনেরও হতে পারে, তরলেরও হতে পারে, আবার বায়বীয় পদার্থেরও হতে পারে। 3 ধরনের পদার্থ বা পদার্থের 3 অবস্থার ক্ষেত্রেই আমাদের ব্যাপনটা সংঘটিত হতে পারে। কেমন? পদার্থের কণাগুলো উচ্চ ঘনমাত্রার স্থান থেকে, পদার্থের কণাগুলো উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে ধাবিত হবে। আমরা সেটা একটু আগে পড়ছিলাম। অর্থাৎ এখানে অবশ্যই ঘনমাত্রার পার্থক্য থাকতে হবে। ঘনমাত্রার যদি পার্থক্য না থাকে, তাহলে সেই ক্ষেত্রে ব্যাপন সংঘটিত হবে না। ব্যাপন তাহলে কোন দিক থেকে কোন দিকে হবে? উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে ধাবিত হবে। অবশ্যই ঘনমাত্রার পার্থক্য থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, কণাগুলো স্বতঃস্ফূর্ত সমানভাবে ছড়িয়ে পড়বে। কণাগুলো নিজে থেকে ছড়িয়ে পড়বে, আপনা আপনি। সমানভাবে বলতে কোথাও কম কোথাও বেশি এমনটা না, সব দিক দিয়ে সমানভাবে কি করবে? ছড়িয়ে পড়বে। ঠিক আছে? চলো আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণ কি হতে পারে? যে সেটা হচ্ছে যে ঘরের এক কোণে, মানে তুমি তোমার ঘরের রুমের ভিতরে একটা কোণে কি রাখছো? একটা সুগন্ধি শিশির বোতল, বা শিশি যে বোতলটা আছে, সেটা তুমি পারফিউমের বোতলটা মুখে খুলে রাখছো। যদি খুলে রাখো, তাহলে ওই যে ঘ্রাণটা, সুগন্ধিটা কিছুক্ষণের মধ্যে তোমার সারা রুমের ভিতরে বা সারা ঘরে সুগন্ধিটা ছড়িয়ে পড়বে। সারা ঘরে কি হবে? সুগন্ধিটা ছড়িয়ে পড়বে। আর এটাই হচ্ছে ব্যাপন। তাহলে এখানে কি হচ্ছে বলো তো? এখানে তোমার যে শিশিটা আছে, সুগন্ধির শিশি, সেখানে সুগন্ধিটা অনেক বেশি পরিমাণে আছে। তার মানে সেইখানে সুগন্ধির বোতলের ভিতর সুগন্ধির ঘনমাত্রা হচ্ছে উচ্চ ঘনমাত্রা। আর তোমার রুমের ভিতরে কোথাও সুগন্ধি নাই, তাহলে সেটা হচ্ছে নিম্ন ঘনমাত্রা। তাই সুগন্ধিটা উচ্চ ঘনমাত্রার বোতল থেকে নিম্ন ঘনমাত্রার রুমের দিকে কি হয়েছে? ধাবিত হয়েছে। আর এটাই হচ্ছে আমাদের ব্যাপন। এটাই হচ্ছে আমাদের কি? ব্যাপন। কেমন? আচ্ছা, আর মনে রাখবে যে ব্যাপন বা উল্লেখ্য ব্যাপন তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রার উপর কি করে? নির্ভর করে। আমরা কি জানি? ব্যাপন মানে হচ্ছে কণাগুলা, কণাগুলো কি হয়? কণাগুলো ছড়িয়ে পড়ে। কণাগুলো কি হয়? ছড়িয়ে পড়ে। সেটাই হচ্ছে ব্যাপন।
তাহলে ব্যাপন তাপমাত্রার উপর নির্ভরশীল কেন? তাপমাত্রা যদি বেশি হয়, কণার যে অণুগুলো আছে, পদার্থের যে অণু পরমাণুগুলো আছে বা কণাগুলো আছে, সেগুলো তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে। আর যত তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে, সেক্ষেত্রে ব্যাপনও তত কি হবে? বেশি হবে। অর্থাৎ আমরা বলতে পারি তাপমাত্রা যদি বেশি হয়, কি হবে? কণাগুলো ছুটোছুটি বেড়ে যাবে বা গতিশক্তি বৃদ্ধি পাবে, ফলে ব্যাপনটা তাড়াতাড়ি হবে। অর্থাৎ কণাগুলো দ্রুত ছড়িয়ে পড়বে, যা আমরা একটু পরে বিস্তারিত জানবো। অর্থাৎ তাপমাত্রা বাড়লে ব্যাপনও বাড়বে। ব্যাপনও কি হবে? তাপমাত্রা বাড়লে কণাগুলো ছুটোছুটিও বাড়বে, আবার একই সাথে ব্যাপনও কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, চলো আমরা ওই পৃষ্ঠায় যাই। এবার আমরা জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কঠিন পদার্থের ব্যাপন। মানে কঠিন পদার্থ, আমরা এখানে কঠিন পদার্থের ব্যাপন দেখবো, তারপর তরল পদার্থের ব্যাপন দেখবো, তারপর গ্যাসীয় পদার্থের ব্যাপন আমরা দেখবো। তাহলে কঠিন পদার্থের ব্যাপনের ক্ষেত্রে উদাহরণ কি হতে পারে? যেমন ধর তোমার বইয়ে একটা চিত্র আছে, তোমার বইয়ে যদি চিত্রটা আমি যদি দেখাই, তাহলে সেটা হবে যে এই দেখো, এই দেখো কঠিন পদার্থের ব্যাপন, দেখতে পাচ্ছ? তাহলে তোমার এটা তো তোমার বই, তোমার বইয়ের ভিতরে এরকম একটা চিত্র দেওয়া আছে, এরকম একটা চিত্র দেওয়া আছে যেখানে একটু গরম পানি নিচে, গরম পানিতে একটা টি এর ব্যাগ যেটা আছে বা টি এর ব্যাগ যেটা আসে, সেটা চুবিয়ে দেওয়া হয়েছে। চুবিয়ে দেওয়ার ফলে আমার পুরো পাত্রটা, পুরো পুরো পানিটা কি হয়ে গেছে? লাল রং ধারণ করছে। ঠিক আছে, সেটা আমরা যদি একটু বুঝতে চাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখো, এখানে যে টি ব্যাগটা আছে সেটার ভিতরে কিন্তু চা পাতার নির্যাস আছে, বা যেটা কঠিন পদার্থ। যে কি পদার্থ? কঠিন পদার্থ। কেমন? তারপর টি ব্যাগটা যখন আমরা গরম পানিতে কি করছি? চুবাইছি, গরম পানিতে বা ছেড়ে দিছি, তখন এই চা পাতার নির্যাসগুলো কি হয়েছে? পুরো পানিতে ব্যাপিত হয়ে গেছে। পুরো পানিতে কি হয়ে গেছে? তাহলে চা পাতার প্যাকের ভিতর যে চা পাতার যে নির্যাসটা আছে, সে প্যাকেট, সেটা হচ্ছে কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থটা পুরো পানিতে কি হয়ে গেছে? ব্যাপিত হয়ে গেছে। আর এটাই হচ্ছে আমাদের কঠিন পদার্থের ব্যাপন। ঠিক আছে, আচ্ছা চলো উদাহরণ 2 নম্বরটা দেখি। উদাহরণ 2 নম্বরটা হচ্ছে, এটা তোমার তোমার এই বইয়ে নাই, তবে আগের বইয়ে ছিল। তোমাদের আগের যে কারিকুলাম সেখানে বইয়ে ছিল, সেটা হচ্ছে কঠিন ক্যামেনোফোর। ক্যামেনোফোর মানে হচ্ছে, এটার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম কি? পারম্যাঙ্গানেট, যেটা দেখতে গোলাপি কালারের হয়, যেটা দেখতে গোলাপি বর্ণের হয়। এটা পানিতে ব্যাপিত হতে পারে। যেমন তুমি এক পানি নিছো, তুমি তুমি পানি নিছো, ঠিক আছে? আচ্ছা তুমি ধরো পানি নিছো, পানির নিচে কি করছো? একটা কঠিন কঠিন ক্যামেনোফোর রাখছো, যেটা কালারটা হচ্ছে গোলাপি বর্ণ। তাহলে তুমি যদি কিছুক্ষণ পানির মধ্যে সেটা যদি রেখে দাও, দেখবে পুরো পানিটাও কি হয়ে গেছে? গোলাপি বর্ণ ধারণ করছে। অর্থাৎ আমরা বলতে পারি কঠিন ক্যামেনোফোরটা এখানে পুরো পানিতে কি হয়ে গেছে? ব্যাপিত হয়ে গেছে। পুরো পানি কি হয়ে গেছে? ব্যাপিত হয়েছে। তাহলে এটাই হচ্ছে কঠিন পদার্থের ব্যাপন। মানে কঠিন পদার্থ কি হয়? কোনো একটা মাধ্যমে কি হয়? কোনো একটা মাধ্যমে ব্যাপিত হয়। ওটার মাধ্যমে কি হয়? ব্যাপিত হয়। সেটা হচ্ছে কঠিন পদার্থের ব্যাপন। আচ্ছা, এত কিছু বোঝো নাই, সমস্যা নাই। তুমি এটা কি নাও? এটা এক গ্লাস পানি নাও, এক গ্লাস পানি, পানির উপরে ট্যাবলেট ছেড়ে দাও। ট্যাবলেটটা হচ্ছে কঠিন পদার্থ, আর পানিটা হচ্ছে মাধ্যম। পানিটা কি? মাধ্যম। তাহলে কিছুক্ষণ পর দেখবা যে ওই ট্যাবলেটটা পানিতে গুলে গেছে। তার মানে ট্যাবলেটটা যে কঠিন পদার্থ, সেটা পানিতে কি হয়ে গেছে? ব্যাপিত হয়ে গেছে। কি হয়ে গেছে? ব্যাপিত হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কঠিন পদার্থের ব্যাপন। কেমন? আচ্ছা, একটু খেয়াল করো যে এখানে কঠিন ক্যামেনোফোর, এটা কিন্তু গোলাপি বর্ণ। কিন্তু কি বর্ণ? গোলাপি বর্ণ হওয়ায় এটি যখন পানিতে ব্যাপিত হয়েছে, তখন পানিটাও কি হয়ে গেছে? গোলাপি বর্ণ ধারণ করেছে। অর্থাৎ এখানে কঠিন ক্যামেনোফোর পানিতে কি হয়েছে? ব্যাপিত হয়েছে। অথবা আমরা বলতে পারি ট্যাবলেটটা কি হয়েছে? পানিতে ব্যাপিত হয়েছে। অথবা আমরা বলতে পারি চায়ের নির্যাসটা কি হয়েছে? পানিতে ব্যাপিত হয়েছে। কেমন? আচ্ছা, একটু খেয়াল করো তো, সেটা হচ্ছে যে আমরা আগে বলছিলাম যে ব্যাপন তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা বেশি হলে ব্যাপন বেশি হবে, তাপমাত্রা কম হলে ব্যাপন কম হবে। ঠিক আছে, এখানে কিন্তু সেটা প্রযোজ্য। এখানে কিন্তু কিভাবে প্রযোজ্য? তুমি একটা কাজ করো, একটা গরম পানি নাও, হট ওয়াটার, আর একটা ঠান্ডা পানি নাও। কেমন? এই পানিতে তুমি এক এক করে টিপেক চুবাও। টিপেকটা কি করছো? গরম পানিতে চুবাইছো, আবার সেই একই মানে অন্য টিপেকটা তুমি ঠান্ডা পানিতে চুবাইছো। এবং তুমি দেখবা যে গরম ঠান্ডা পানিতে চুবানোর ফলে যে পরিমাণ ব্যাপন হচ্ছে, গরম পানিতে তার চেয়েও বেশি পরিমাণে ব্যাপন হচ্ছে, বা তাড়াতাড়ি ব্যাপন হচ্ছে। তাড়াতাড়ি কি হচ্ছে? ব্যাপন হচ্ছে। কারণ আমরা জানি তাপমাত্রা দিলে পদার্থের অণুগুলো কি হয়? তাড়াতাড়ি ছুটতে পারে, বা তাড়াতাড়ি ব্যাপিত হয়, তাড়াতাড়ি গতিশক্তি প্রাপ্ত হয়, তাড়াতাড়ি ব্যাপিত হয়। ফলে এখানে আমরা যখন টিপেকে চুবানোর পর টিপেকে যে চায়ের যে নির্যাস আছে, সেটা গরম দুই জায়গায় কিন্তু ব্যাপিত হবে। ঠান্ডা পানি বলো, গরম পানি বলো, দুই জায়গায় কিন্তু ব্যাপিত হবে। কিন্তু ঠান্ডা পানিতে সেটা আস্তে আস্তে ব্যাপিত হবে, আর গরম পানিতে সেটা দ্রুত ব্যাপিত হবে। গরম পানিতে সেটা কি হবে? দ্রুত ব্যাপিত হবে। কেমন? আচ্ছা, তুমি সেটা টিপেক না, তুমি সেটা কঠিন ক্যামেনোফোর দিয়ে পরীক্ষা করতে পারো।
একটা কঠিন ক্যারামোফোরটা একটা গরম পানি দিয়ে দিছো আর একটা ঠান্ডা পানি দিয়ে দিছো, তার দুই জায়গায় কিন্তু ব্যাপিত হবে, কিন্তু গরম পানিতে তাড়াতাড়ি ব্যাপিত হবে আর ঠান্ডা পানিতে আস্তে আস্তে কি হবে, ব্যাপিত হবে। এটাই হচ্ছে আমাদের ব্যাপনের সাথে তাপমাত্রার সম্পর্ক, সেটা তুমি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারো। কেমন, তুমি বাসায় সেটা প্র্যাকটিস করতে পারো। দুইটা ঠান্ডা পানি নিবে, একটা গরম পানি নিবা, তারপর সেখানে টিপেক চুবাবা, গরম পানিতে টিপেক চুবাবা, ঠান্ডা পানিতে টিপেক চুবাবা। দেখবে যে ঠান্ডা পানির ব্যাপন অপেক্ষা গরম পানির ব্যাপনটা অনেক দ্রুত হচ্ছে, মানে কি হচ্ছে, দ্রুত হচ্ছে। কেমন, চলো আমরা ওই পৃষ্ঠায় যাই। এবার আমরা দেখবো সেটা হচ্ছে যে এবার আমরা দেখবো যে তরল পদার্থের ব্যাপন। এবার আমরা দেখবো হচ্ছে তরল পদার্থের ব্যাপন। তার মানে এখানে এখানে তরল পদার্থের ব্যাপন হবে। তো তোমার বই একটা চিত্র দেওয়া আছে, সেটা হচ্ছে আমি যদি দেখি সেটা হচ্ছে যে তোমার বই একটা চিত্র দেওয়া আছে, যেমন দেখো তো এখানে কি নিছে, এখানে একটা ফ্লাক্স নিচ্ছে। কেমন, আচ্ছা এটা গ্লাস বা ফ্লাক্স নিচ্ছে, যে ফ্লাক্সের উপর নীল রং ছাড়তেছে, উপর থেকে কি রং ছাড়তেছে, নীল রং ছাড়তেছে। তারপর নীল রংটা কি হচ্ছে, আস্তে আস্তে এই পানিতে, পুরো পানিতে কি হচ্ছে, দ্রবীভূত হচ্ছে বা ব্যাপিত হচ্ছে, বা কি হচ্ছে, ব্যাপিত হচ্ছে। এবার সেটা যদি আমরা একটু যদি এখান থেকে একটু যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা একটা এক গামলা পানি নিছি বা এক ফ্লাক্স পানি নিছি, সেই পানিতে 1 ফুটা বা 2 ফুটা বা 3 ফুটা আমরা কি করছি, নীল রং ছেড়ে দিছি। তারপর নীল রংটা যে পানিতে গেছে, আস্তে আস্তে পুরো নীল রংটা কি হয়ে গেছে, পানিতে ছড়াই গেছে, বা পানিতে দ্রবীভূত হয়েছে, বা পানিতে ব্যাপিত হয়েছে। ঠিক আছে, দেখো তো ব্যাখ্যাটা কি হতে পারে, এখানে পানিপূর্ণ পাত্রে নীল রং ঢালা হচ্ছে, এখানে পুরো পাত্রে পানি নীল রং ধারণ করেছে, অর্থাৎ এখানে নীল নীল যেটা আমরা লিখতেছি তরল পদার্থ, কারণ নীল একদম তরল পদার্থ। ঠিক আছে, আমরা সাধারণত কাপড় চোপড়ের ক্ষেত্রে আমরা নীল রংটা কি করি, ব্যবহার করি। যেমন আমরা বলতে পারি চমক, বলতে পারি উজালা, বলতে পারি, এগুলো হচ্ছে নীল রং, নীল আর কি, নীল নীল যেগুলো আমরা কাপড়ে কি করি, ইউজ করি। তাহলে সেই নীল রংটা হচ্ছে তরল পদার্থ, আর সেই তরল পদার্থটা এখানে পানিতে কি হয়ে গেছে, ব্যাপিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে তরল পদার্থ আমরা জানি কঠিন পদার্থের ব্যাপনের বেলায় তাপমাত্রার প্রভাব আছে, ঠিক তেমনটা তরল পদার্থের ব্যাপনের বেলায়ও কি আছে, ব্যাপনের বেলায়ও তাপমাত্রার প্রভাব লক্ষণীয়। ঠিক আছে, তুমি এই নীলটা কি করছো, নীলটা একটা গরম পানিতে দিছো আর ঠান্ডা পানিতে দিছো, দেখবা যে ঠান্ডা পানি অপেক্ষা গরম পানিতে এই নীলটা অতি দ্রুত কি হচ্ছে, ছড়াই যাচ্ছে। অর্থাৎ তরল পদার্থের ব্যাপনের বেলায়ও তাপমাত্রা অবশ্যই প্রভাব আছে। ঠান্ডা পানিতে কোনো তরলের ব্যাপন অপেক্ষা গরম পানিতে ওই সেম তরলের ব্যাপন অনেক বেশি হবে, ব্যাপন কি হবে, অনেক বেশি হবে। কেমন, তাহলে ঠিক এই নীল রংটা তুমি যদি 3 ফুটা করে গরম পানিতে রাখো, গরম পানিতে দাও, অথবা ঠান্ডা পানিতে দাও, দেখবা যে ঠান্ডা পানিতে যে পরিমাণ ব্যাপন হচ্ছে গরম পানিতে তার চেয়ে অনেক বেশি দ্রুত কি হচ্ছে, অনেক বেশি দ্রুত ব্যাপিত হচ্ছে। কারণ আমরা জানি ব্যাপন হচ্ছে তাপমাত্রার উপর কি নির্ভরশীল। তাপমাত্রা যখন হয় তখন অণুগুলো ছুটোছুটি বেড়ে যায়, অণুগুলো কম্পন বেড়ে যায়, যার ফলে ওরা অতি দ্রুত কি হতে পারে, ছড়াই যেতে পারে। আর যত বেশি দ্রুত ছড়াবে তার ব্যাপনটা তত বেশি হবে, বা তত দ্রুত হবে, বা তত তাড়াতাড়ি হবে। বুঝতে পারছো, আচ্ছা চলো আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে আচ্ছা এবার আমরা দেখি সেটা হচ্ছে আমরা এবার তাহলে কঠিন পথের ব্যাপন শিখছি, তল পথের ব্যাপন শিখছি, এবার আমরা গ্যাসীয় পথের ব্যাপন শিখবো। তবে গ্যাসীয় পথের ব্যাপনে যাওয়ার আগে তোমরা আমাকে মানে আমরা তোমার দুটো জিনিস সম্পর্কে আমাদের একটু জেনে আসতে হবে। এই দুটো জিনিস সম্পর্কে জানার পরই আমরা কি করতে পারবো, গ্যাসীয় পথের ব্যাপনে ঢুকতে পারবো। গ্যাসীয় পথের ব্যাপনে কি করতে পারবো, ঢুকতে পারবো। তাহলে প্রথমটা হচ্ছে ব্যাপনের হার, যেটা ইংলিশ নাম হচ্ছে রেট অফ ডিফিউশন, আর যেটাকে আর দ্বারা কি করা হয়, রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, ব্যাপনের হার, এক নম্বর হচ্ছে ব্যাপন হার, যেটা হচ্ছে রেট অফ ডিফিউশন, যেটাকে আর দ্বারা কি করা হয়, রিপ্রেজেন্ট করা হয়। আর দুই নম্বরটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের কি সূত্র ভাইয়া, ব্যাপন সূত্র। গ্রাহামস একজন বিজ্ঞানীর নাম, ল মানে সূত্র অফ ডিফিউশন, গ্রাহামস ল অফ ডিফিউশন। তো এই দুটো যদি শিখতে পারি তাহলে আমরা কি করতে পারবো, গ্যাসীয় পথের ব্যাপনটা ইজিলি বুঝতে পারবো। কেমন, চলো এবার একটু দেখি ব্যাপনের হার। ব্যাপনের হার হচ্ছে রেট অফ ডিফিউশন, ব্যাপনের হার, যেটাকে আর দ্বারা প্রকাশ করে, মাথায় রাখিও। তাহলে ব্যাপন হারকে কি দ্বারা প্রকাশ করে, আর দ্বারা প্রকাশ করে, আর দ্বারা। ঠিক আছে, আচ্ছা সেটা হচ্ছে কি, এখানে হার মানে হচ্ছে সময়, সবসময় মনে রাখবা এখানে হার মানে হচ্ছে সময়, হার মানে সময়। তার মানে এখানে ব্যাপনের সাথে অবশ্যই সময় একটা কি আছে, সম্পর্ক আছে। কিভাবে আছে একটু দেখো তো, সেটা হচ্ছে যে দেখো তো কোনো বস্তুর কণার ছড়িয়ে পড়তে যদি কম সময় লাগে তাহলে আমরা বলতে পারি তার ব্যাপন হার বেশি, তার ব্যাপন হার কি হবে, বেশি হবে। ছড়িয়ে পড়তে যদি কম সময় লাগে তাহলে তার ব্যাপন হার বেশি হবে। আবার যদি ছড়িয়ে পড়তে যদি বেশি সময় লাগে তাহলে তার ব্যাপন হার কম হবে, উল্টা উল্টা। তাহলে সময়ের সাথে ব্যাপন হারটা হচ্ছে উল্টা।
কেমন? যদি কম সময় লাগে ব্যাপন হার বেশি হবে, আবার বেশি সময় লাগলে ব্যাপন হার কম হবে। ব্যাপন হার কি হবে? কম হবে। কেমন? আচ্ছা, তাহলে ব্যাপনের হার বা ব্যাপন হার কণার আকারের উপর নির্ভর করে এবং ভরের উপর নির্ভর করে। আকার এবং ভরের উপর কি করে নির্ভর করে? বড় আকারের কণার তুলনায় ছোট কণা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। দ্রুত কি করতে পারে? ছড়িয়ে পড়তে পারে বলে ছোট কণার ব্যাপনের হার বড় কণার চেয়ে বেশি। সিম্পল, এটা আমরা বাস্তব জীবনেও দেখতে পারি যে একটা বড় মানুষ যার ভর হচ্ছে অনেক বেশি, একটা চিকন মানুষ যার ভর হচ্ছে অনেক কম, ঠিক আছে? তাহলে বড় মানুষটা কিন্তু তাড়াতাড়ি ছুটতে পারবে না বা তাড়াতাড়ি ব্যাপিত হতে পারবে না, কিন্তু যে ছোট মানুষ, যে চিকন মানুষ কিন্তু অনেক তাড়াতাড়ি কি হতে পারবে? ব্যাপিত হতে পারবে। তাহলে বড় আকারের যে তুলনায় যাদের ভরটা অনেক বেশি, তারা কি করতে পারবে না? দ্রুত ছড়িয়ে পড়তে পারবে না, বরং তাদের তুলনায় যে ছোট কণাটা আছে সেটা অনেক দ্রুত কি করতে পারবে? ছড়িয়ে পড়তে পারবে। অর্থাৎ বড় কণার চেয়ে ছোট কণার ব্যাপন হারটা বেশি হবে, বড় কণার ব্যাপন হার কম হবে আর ছোট কণার ব্যাপন হার বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, এটা তো বুঝলাম আমরা ব্যাপন হার। এবার আমরা দেখবো এই ব্যাপন হারটা কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি বের করতে পারি, কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি বের করতে পারি। কেমন? আচ্ছা, তবে ব্যাপন হার কত হবে, এক্স্যাক্টলি কত হবে, কেমন হবে, কেমন হবে তা আমরা ম্যাথমেটিক্যালি বের করতে পারি গ্রাহামের ব্যাপন সূত্র দিয়ে। এখানে আসলে গ্রাহামের ব্যাপন সূত্রটা তোমার লাগবে, এখানে গ্রাহামের ব্যাপন সূত্রটা তোমার কি হবে? লাগবে। কেমন? আচ্ছা, তাহলে ব্যাপন হার কত হবে, এক্স্যাক্টলি কত হবে সেটা ম্যাথমেটিক্যালি সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি। কোন সূত্রের সাহায্যে? গ্রাহামের ব্যাপন সূত্রের সাহায্যে। চলো আমরা গ্রাহামের ব্যাপন সূত্রটা একটু জেনে নিই। কেমন? আচ্ছা, গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামস ল অফ ডিফিউশন। গ্রাহামস ল অফ কি? ডিফিউশন। তাহলে ওনার সূত্রটা কি বলতেছে? ওনার সূত্রটা বলতেছে যে স্থির তাপমাত্রা ও চাপে, স্থির তাপমাত্রা চাপে, বারবার বলতেছি এখানে তাপমাত্রা চাপটা অবশ্যই ফিক্সড থাকতে হবে। তাপমাত্রা চাপটা কি থাকতে হবে? ফিক্সড থাকতে হবে। কোনো গ্যাসের ব্যাপন হার, কোনো গ্যাসের, ঠিক আছে, স্থির তাপমাত্রা চাপে কোনো গ্যাসের ব্যাপন হার, ব্যাপন হার যেটাকে আমরা আর দ্বারা কি করতেছিলাম? প্রকাশ করতেছিলাম। তাহলে স্থির তাপমাত্রা চাপে কোনো গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের ঘনত্বের, দেখো একটা জিনিস শিখছি, ওই গ্যাসের ঘনত্বের তারপর হচ্ছে বর্গমূল, তাহলে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঘনত্বের বর্গমূলের কি পাতিক? ব্যস্তানুপাতিক। তাহলে আমরা স্থির তাপমাত্রা চাপ বুঝলাম, কোনো গ্যাস বুঝলাম, কোনো গ্যাসের ব্যাপন হার বুঝলাম, ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। একটু পরে আমরা সূত্র দেখব। কেমন? আচ্ছা, আরেকটু জিনিস বলবেন, সেটা হচ্ছে এই সূত্রের কোনো প্রতিপাদন তোমাদের লাগবে না, কিন্তু এই সূত্রের ডিরেক্ট ম্যাথমেটিক্যাল যে ফর্মটা সেটা আমার লাগবে, সেটা আমার কি হবে? লাগবে। তার আগে আমরা একটু দেখে নিই যে আমরা ব্যস্তানুপাতিক বলতে কি বুঝি। ব্যস্তানুপাতিক বলতে কি বুঝি? কেমন? আচ্ছা, এটা হচ্ছে সমানুপাতিক, সমানুপাতিক, আর এটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক। কেমন? ব্যস্তানুপাতিক। যেমন দেখো তো, এটা হচ্ছে এক সমানুপাতিক চিহ্ন ভি, এক সমানুপাতিক চিহ্ন কি? ভি। তাহলে সমানুপাতিক মানে কি জানো? সমানুপাতিক মানে হচ্ছে বি এর যদি মান বাড়ে বা বি যদি বাড়ে এও বাড়বে, আর বি যদি কমে এও কমবে। মানে এক পাশ বাড়লে ওই পাশ অটোমেটিক্যালি বাড়বে বা বাড়বে। আর সেই জিনিসটা হচ্ছে আমাদের সমানুপাতিক, সেই জিনিসটা কি? আমাদের সমানুপাতিক। তাহলে এ সমানুপাতিক বি মানে এ বাড়লে বি বাড়বে, বি বাড়লে এ বাড়বে, এ কমলে বিও কমবে, এ কমলে বিও কি হবে? কমবে। আর এটাকে আমরা আমরা কি করতে পারি? ম্যাথমেটিক্যালি বা সূত্রের মাধ্যমে লিখতে পারি যে a1 ডিভাইড বাই a2 সমান হচ্ছে b1 ডিভাইড বাই b2। যদি মনে রাখবা, সবসময় মনে রাখবা সমানুপাতিক হইলে এখানে মনে রাখবা যে ওয়ানটা যদি উপরে হয় এখানে b1টাও উপরে হবে, a2টা যদি নিচে হয় b2টাও কি হবে? নিচে হবে। মানে দুইটা ওয়ান উপরে থাকবে আর দুইটা টু নিচে থাকবে, দুইটা টু কোথায় থাকবে? নিচে থাকবে। তুমি যদি উল্টাও, তাহলে a2টা যদি উপরে থাকে তাহলে b2টাও কি থাকবে? উপরে থাকবে। a1 যদি নিচে থাকে তাহলে b1টাও কি থাকবে? নিচে থাকবে। তার মানে এটা 1 হলে এটাও 1 হবে এক পাশে, আর এটা 2 হলে এটাও কি হবে? 2 হবে। কেমন? এটাও কি হবে? 2 হবে। আর এটাই হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। আর যেটা ব্যস্তানুপাতিক যে সম্পর্কটা আমরা তো দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এটা। ব্যস্তানুপাতিক হচ্ছে এক সমানুপাতিক চিহ্ন দিতে হবে প্রপোর্শনাল টু 1/b, 1/b। এই জিনিসটা যেখানে দেখবা সেখানে বুঝবা এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক মানে হচ্ছে যে বি যদি বাড়ে এ হবে কমবে, এ কমবে, আর বি যদি বাড়ে এ কমবে, বি কমলে এ বাড়বে। উল্টা, পরস্পর পরস্পর কি হবে? উল্টা হবে, পরস্পর পরস্পর উল্টা। এখানে যেরকম বি বাড়লে এ বাড়তো, বি কমলে এ কমতো, ঠিক সেম কাহিনী এখানে ঘটবে না, এখানে উল্টা ঘটবে। এখানে বি বাড়লে এ কমবে আর বি কমলে এ বাড়বে। ঠিক আছে? আর সেটা আমরা ম্যাথমেটিক্যালি সূত্রের মধ্যে লিখতে পারি a1 ডিভাইড বাই a2। তাহলে এখানে ওয়ান আর ওয়ান হলে বুঝবে সেটা সমানুপাতিক, কিন্তু ওয়ানের সাথে যদি উল্টাটা থাকে
টুটা থাকে, তার মানে বুঝতে হবে সেটা ব্যস্তানুপাতিক, মানে A1 ডিভাইড বাই A2 আর B2 ডিভাইড বাই হচ্ছে B1, মানে উল্টাই যাবে। এটা যদি সমানুপাতিক হইতো তাহলে B1 ডিভাইড বাই B2 হইতো, যেহেতু এটা ব্যস্তানুপাতিক তাহলে B2 ডিভাইড বাই কি হবে, B1 হবে, মানে 1 এর সাথে 2 থাকবে, আবার 2 এর সাথে 1 থাকবে। এটা কি করতে হবে, তোমাকে একটু মাথায় রাখতে হবে। আর সমানুপাতিক হইতে 1 এর সাথে 1 থাকবে, 2 এর সাথে 2 থাকবে, কেমন? আচ্ছা চলো ওই পৃষ্ঠা যাই আমরা। ওই পৃষ্ঠা যদি যাই তাহলে এবার আমরা দেখবো যে আসলে গ্রাহামের ব্যাপন সূত্রটা আমরা একটু দেখবো। ব্যাপন সূত্রটা অনেক বড় হতে পারে, একটু খেয়াল করো তো। সেটা হচ্ছে যে R1 ডিভাইড বাই R2, R1 ডিভাইড বাই কি2 R2। তাহলে R1টা হচ্ছে প্রথম গ্যাসের ব্যাপন হার, আর R2টা হচ্ছে দ্বিতীয় গ্যাসের ব্যাপন হার, ঠিক আছে? দ্বিতীয় গ্যাসের কি হার, ব্যাপন হার। আমরা পড়ছিলাম সেটা হচ্ছে কি, ব্যাপন হারটা হচ্ছে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঘনত্বের কি ভাইয়া, বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঘনত্বের বর্গমূলের কি পাতিক, ব্যস্তানুপাতিক। তাহলে একটু খেয়াল করো, তাহলে এখানে ঘনত্ব ডিটা হচ্ছে ঘনত্ব, ডিটা হচ্ছে এখানে কি ডেনসিটি বা ঘনত্ব, এটা বর্গমূল মানে উপর রুট থাকবে, উপরে কি থাকবে, রুট থাকবে, বর্গমূলের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে উল্টা থাকবে। এখানে R1 ডিভাইড বাই R2 যদি থাকে তাহলে এখানে D2 ডিভাইড বাই D1 থাকবে, D2 ডিভাইড বাই কি থাকবে, উল্টা থাকবে। তাহলে বর্গমূল চিহ্ন দিলাম, বর্গমূলের ব্যস্তানুপাতিক মানে এখানে R1 ডিভাইড বাই যেটা R2 আছে তাহলে এখানে উল্টা থাকবে, D2 ডিভাইড বাই কি থাকবে, D1 থাকবে। তাহলে R1টা কি, প্রথম গ্যাসের ব্যাপন হার, R2টা কি, দ্বিতীয় গ্যাসের ব্যাপন হার। তারপর এখানে D1টা কি, D1টা হচ্ছে প্রথম গ্যাসের ঘনত্ব, বা ডেনসিটি, বা কি, ডেনসিটিতে ঘনত্ব আসছে। আর D2 হচ্ছে দ্বিতীয় গ্যাসের ঘনত্ব, D2টা হচ্ছে কি, দ্বিতীয় গ্যাসের ঘনত্ব, কেমন? আচ্ছা, তারপর ঘনত্বের ব্যাখ্যাতে আমরা আণবিক ভর নিয়ে আসতে পারি, আণবিক ভর। কারণ আমরা জানি ঘনত্ব D ইজ ইকুয়ালস টু m ডিভাইড বাই ভলিউম, m ডিভাইড বাই কি হবে, ভলিউম। তার মানে ঘনত্ব সমান কি হবে, আণবিক ভর। এটা হচ্ছে আণবিক ভর, ঘনত্ব সমান হচ্ছে আণবিক ভর ডিভাইডেড বাই আয়তন, আণবিক ভর ডিভাইড বাই কি হবে, আয়তন হবে, কেমন? তাহলে এটা প্যাটকিটা আমরা কি নিয়ে আসতে পারি, আণবিক ভর নিয়ে আসতে পারি। দুইটা যে এরকম ব্যস্তানুপাতিক, আণবিক ভরটাও ব্যস্তানুপাতিক। আণবিক ভরটা কি পাতিক, ব্যস্তানুপাতিক। তার মানে এখানে M2টা উপরে থাকবে আর M1টা নিচে থাকবে। M1টা কোথায় থাকবে ভাইয়া, নিচে থাকবে, উল্টা। তার মানে এখানে দুইটা জিনিস হচ্ছে উল্টা, এই দুইটা জিনিস কি পরস্পর ব্যস্তানুপাতিক, এই দুইটা জিনিস কি পরস্পর ব্যস্তানুপাতিক। আর বাকি সবগুলো হচ্ছে সমানুপাতিক, আর বাকি সবগুলো কি সমানুপাতিক। এখানে V1 ডিভাইড বাই V2, এখানে 1 আছে, এখানেও 1 আছে, সমানুপাতিক। নিচে 2 আছে, নিচে 2 আছে, এটাও সমানুপাতিক, কেমন? আবার x1 আর x2, উপরে 1 নিচে 2। ভলিউম, এটা হচ্ছে ভলিউম, বল মানে হচ্ছে ভলিউম বা আয়তন, আয়তন 1 আর এটা হচ্ছে আয়তন 2। এগুলো সবগুলো হচ্ছে সমানুপাতিক, সবগুলো হচ্ছে সমানুপাতিক। শুধু এই দুইটাই হচ্ছে ব্যস্তানুপাতিক, শুধু এই দুইটাই হবে কি, ব্যস্তানুপাতিক। রুট ওভার অফ D2 ডিভাইড বাই D1, রুট ওভার অফ M2 ডিভাইড বাই M1। আর যেগুলো ব্যস্তানুপাতিক সেগুলো উপরে কি আছে, একটা রুট আছে, উপরেটা কি আছে, রুট আছে, কেমন? তো এখানে V1 ডিভাইড বাই V2 কি হবে, V1টা হচ্ছে একটু দেখো তো, সেটা হচ্ছে V1টা যে ভ্যালোসিটি বা ব্যাগ, V1টা হচ্ছে প্রথম গ্যাসের ব্যাগ, আর V2টা হচ্ছে দ্বিতীয় গ্যাসের ব্যাগ, ঠিক আছে? আর এক্সটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এক্সটা কি হবে ভাইয়া, অতিক্রান্ত দূরত্ব। তাহলে x1টা হচ্ছে প্রথম গ্যাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, আর x2টা হচ্ছে দ্বিতীয় গ্যাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা V1 কি পড়ছি, V1 হচ্ছে প্রথম গ্যাসের ব্যাগ, V2 হচ্ছে দ্বিতীয় গ্যাসের ব্যাগ, ভ্যালোসিটি ব্যাগ। এবং এর ব্যাগের একক হচ্ছে ms ইনভার্স 1, ব্যাগের একক কি হবে, ms ইনভার্স 1। আমরা ফিজিক্স একটু পড়বো, বা আমরা বল চাপ যে শক্তি আছে ওখানে পড়বো আমরা। আর x মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, তাহলে x1 হচ্ছে প্রথম গ্যাস অতিক্রান্ত দূরত্ব, আর x2 হচ্ছে দ্বিতীয় গ্যাস অতিক্রান্ত দূরত্ব। আর অতিক্রান্ত দূরত্বকে আমরা মিটার দ্বারা কি করতে পারি, মানে একক হচ্ছে মিটার, মিটার। তারপর হচ্ছে ভল 1 মানে প্রথম গ্যাসের আয়তন, আর ভল 2 মানে দ্বিতীয় গ্যাসের আয়তন, আর আয়তন একক হচ্ছে মিটার কিউব। আর আয়তন কিভাবে বের করে, আয়তন মানে ভি ভলিউম সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, প্রস্থ গুণ হচ্ছে উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ করলে আমরা ভলিউম বা আয়তনটা পাবো। আর আয়তন একক হচ্ছে মিটার কিউব, কারণ দৈর্ঘ্য একক মিটার, প্রস্থ একক মিটার, উচ্চতা একক কি মিটার। তিনটা মিটার গুণ করলে আমাদের কি আসবে, মিটার কিউব আসবে। তো মনে রাখবে এখানে উল্লেখ করে যে এখানে দুটি গ্যাসের ক্ষেত্রে আমরা তুলনা করতেছি, ওদের মাঝখানে আমরা ব্যাপন হারটার তুলনা করতেছি। কেন মনে রাখবো যে এই দুটো গ্যাসের ক্ষেত্রে সময় কিন্তু আমরা সেম ধরে নিছি, সেম ধরে নিছি। অর্থাৎ প্রথম গ্যাসটা যে সময় পাবে দ্বিতীয় গ্যাসটা ঠিক সেম সময়টাই পাবে,
ঠিক সেম সময়টা কি হবে পাবে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে T1 এটা হচ্ছে T1 সমান হচ্ছে T2 সমান হচ্ছে T, মানে আমরা টিটা সেম ধরে নিছি। সেম ধরার পরে কি করছি আমরা এই সূত্রটা প্রতিপাদন করছি। যদি সেম না হয় তাহলে কি হবে, যদি সেম না হয় এখানে একটু এই সূত্রের মাঝখানে একটু একটু কাটছাট করতে হবে, তবে সেটা খুব বেশি আসবে না। তোমাকে অবশ্যই টাইমটা বেশিরভাগ ক্ষেত্রে সেম ধরতে হবে বা সেম দিতে হবে বা সেম দিবে তুমি, বা স্যার তোমাকে সেম দিবে। কেমন? তাহলে আমি সূত্র আরেকবার বলি, R1 ডিভাইড বাই R2, R1 হচ্ছে প্রথম গ্যাসের ব্যাপন হার, দ্বিতীয় R2 হচ্ছে দ্বিতীয় গ্যাসের ব্যাপন হার, M2 ডিভাইড বাই M1 রুট ওভার অফ M2 ডিভাইড বাই M1। M1 টা হচ্ছে দ্বিতীয় গ্যাসের ব্যাপন হার, M1 টা হচ্ছে প্রথম গ্যাসের ব্যাপন হার, D2 টা হচ্ছে দ্বিতীয় গ্যাসের ঘনত্ব, D1 টা হচ্ছে প্রথম গ্যাসের ঘনত্ব, B1 হচ্ছে প্রথম গ্যাসের ব্যাগ, আর B2 হচ্ছে দ্বিতীয় গ্যাসের ব্যাগ। x1 টা হচ্ছে প্রথম গ্যাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, x2 টা হচ্ছে দ্বিতীয় গ্যাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। বল 1 মানে হচ্ছে প্রথম গ্যাসের আয়তন, আর বল 2 মানে হচ্ছে দ্বিতীয় গ্যাসের আয়তন। এখানে মনে রাখবা যে দুটি গ্যাসের ক্ষেত্রে সময় কিন্তু আমরা সেম ধরে নিছি, দুটি গ্যাসের ক্ষেত্রে সময় কিন্তু আমরা কি ধরে নিছি, সেম ধরে নিছি। যদি সেম না হতো তাহলে আমাকে এই সূত্রটা সেম থাকতো, তবে একটু কাটছাট করতে হতো, একটু কাটছাট করতে হইতো, যেটা খুব বেশি তোমার দরকার নাই, এই জন্য এটা আমি দেখানোর প্রয়োজন মনে করিনি। ঠিক আছে, আপাতত আমরা সময় হচ্ছে সেম ধরে নেব। সময় যদি সেম ধরি তাহলে দুটো গ্যাসের ক্ষেত্রে যদি সময় যদি সেম হয় তাহলে আমাদের এই সূত্রটা কি করতে পারবো, আমরা খুব ইজিলি চোখ বন্ধ করে আমরা কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো ইনশাল্লাহ। কেমন? চলো এবার আমরা দেখি কি হয় আমাদের। আচ্ছা, এখান থেকে আমরা জিনিস দেখবো সেটা হচ্ছে একটু দেখো তো যে R1 ডিভাইড বাই R2 রুট ওভার অফ M2 ডিভাইড বাই M1, এটা আমরা একটু মাথায় রাখবো। এটা আমরা কি করবো একটু মাথায় রাখবো। কেমন? চলো যদি মাথায় রাখি তাহলে আমরা একটু বুঝতে পারবো। সেটা হচ্ছে যে দেখো তো, এই দেখো R1 ডিভাইড বাই R2, R1 ডিভাইড বাই R2 রুট ওভার হচ্ছে M2 ডিভাইড বাই M1। তাহলে দেখো তো এখানে R1 উপরে R2 নিচে, এখানে M2 উপরে M1 নিচে, অর্থাৎ এখানে ব্যাপন হারটা আণবিক ভরের বর্গমূলের কিন্তু ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি জানি, উল্টা জানি। ব্যস্তানুপাতিক মানে যার আণবিক ভর বেশি হবে তার ব্যাপন হার কম হবে, যার আণবিক ভর বেশি হবে তার ব্যাপন হার কি হবে, কম হবে, উল্টা হবে, উল্টা। আর যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি হবে, তার ব্যাপন হার কি হবে, বেশি হবে। তাহলে তোমাকে যদি কি বলে কিছু গ্যাস দিয়ে থাকে, গ্যাসের কোনটা ব্যাপন হার কেমন সেটা যদি বের করতে বলে তোমাকে আগে আণবিক ভর বের করতে হবে, আণবিক ভর দিয়ে বের করে তুমি কি করতে পারবা, সেটা ব্যাপন হার বের করতে পারবা। কেমন? তাহলে ব্যাপন হার হচ্ছে কি আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার হচ্ছে কম, আর যার আণবিক ভর কম তার ব্যাপন হার হচ্ছে বেশি। ঠিক সেম জিনিসটা আমি বলছিলাম, যার ভর বেশি, ধরো যে মানুষটার ভর বেশি তার ব্যাপন হার সে কি করতে পারবে না, অত বেশি ছুটাছুটি করতে পারবে না, তার মানে তার ব্যাপন হার কম। আর যে চিকন মানুষ যার ভরটা কম তার ব্যাপন হার বেশি হবে, তার মানে সে তত বেশি কি করতে পারবে, ছুটোছুটি করতে পারবে। কেমন? আচ্ছা, তোমাকে এইরকম প্রশ্ন আসতেই পারে যে প্রশ্নটা কি হতে পারে, প্রশ্নটা হতে পারে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন গ্যাস, একটু দেখো তাহলে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, তারপর অক্সিজেন, আর একটা হচ্ছে CH4 বা মিথেন, এই গ্যাসের ব্যাপন হারের ক্রম তোমাকে কি করতে হবে, বের করতে হবে। যদি ক্রম বের করতে বলে, অনেকগুলো গ্যাসের যদি ক্রম বের করতে বলে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ব্যাপন হারটা কেমন কত হবে সেটা বের করার দরকার নাই, কিন্তু ব্যাপন হারটা কারটা বেশি হবে কারটা কম হবে, শুধু অতটুকু বের করলেই তোমার চলবে। অতটুকু বের আমরা কিভাবে করতে পারবো, অতটুকু আমরা বের করতে পারবো হচ্ছে আণবিক ভর থেকে। কি করতে বের করতে পারবো, আণবিক ভর থেকে। যার আণবিক ভর সবচেয়ে বেশি হবে তার ব্যাপন হার হবে সবচেয়ে কম, আর যার আণবিক ভর সবচেয়ে কম হবে তার ব্যাপন হার হবে সবচেয়ে বেশি। অর্থাৎ আমরা বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে আণবিক ভর যে আমাদের ব্যাপন হারটা, ব্যাপন হার ব্যস্তানুপাতিক বা ব্যস্তানুপাতিক 1/, হচ্ছে আণবিক ভর, 1/, কি ভর, আণবিক ভর। ঠিক আছে, আণবিক ভরের সাথে ব্যাপন হার হচ্ছে ব্যস্তানুপাতিক। আণবিক ভর যার বেশি হবে তার ব্যাপন হার কম হবে, আর আণবিক ভর যার কম হবে তার ব্যাপন হার বেশি হবে। ঠিক আছে, চলেন আমরা এগুলো প্রত্যেকটা কি করি, আমরা আণবিক ভরটা বের করি। আণবিক ভরটা আমরা কিভাবে বের করি এটা আমরা হয়তোবা অন্য চ্যাপ্টারে পাবো, আমরা সামনের চ্যাপ্টারগুলোতে পাবো। তবে যেটা আমার লাগতেছে আমরা একটু একটু বলি, সেটা হচ্ছে এখানে কার্বনের আণবিক ভর আমরা পারমাণবিক ভর থেকে বের করতে পারি। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, কার্বনের পারমাণবিক ভর কত, 12, আর অক্সিজেন হচ্ছে 16। তাহলে অক্সিজেন 16 লিখলাম। অক্সিজেন কয়টা এখানে, অক্সিজেন পরমাণু কয়টা, 2টা, তাহলে 16 গুণ 2 হবে। তাহলে 16 গুণ 2 কে 44 আসবে। এই 44টা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অণুর আণবিক ভর, বা এই পদার্থটা কি হবে, আণবিক ভর। তাহলে এখানে যতগুলো পরমাণু আছে
সবগুলো পারমাণবিক ভর যদি আমরা ক্যালকুলেশন করি, যোগ করি, তাহলে পুরো কার্বন ডাইঅক্সাইডটার বা পুরো অণুটার কি হবে, আণবিক ভর চলে আসবে। আণবিক ভর কি হবে, চলে আসবে। এখানে কার্বন আণবিক ভর হচ্ছে 12 আর অক্সিজেন আণবিক ভর হচ্ছে 16। তাহলে অক্সিজেন আণবিক ভর কত, 16। তাহলে 16 অক্সিজেন হচ্ছে 2টা, তাহলে 16 গুণ 2, 16 গুণ 2 মানে হচ্ছে 32, আর 32 সাথে 12 যোগ করলে কত আসবে, 44 আসবে। ঠিক সেম কাহিনীটা আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে করব। একটা নাইট্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক ভর হচ্ছে 14, যেহেতু নাইট্রোজেন 2টা, সেক্ষেত্রে 14 গুণ 2 হবে আর সমান হবে 28, সমান কত হবে, 28 হবে। অক্সিজেন বা O2, একটা অক্সিজেনের আমরা কি বুঝছিলাম, একটা অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে 16 সাথে কয় গুণ করতে হবে, অক্সিজেন কয়টা, পরমাণু কয়টা, 2টা, তাহলে 16 গুণ 2 মানে হচ্ছে 32। তারপর CH4 বা মিথেন, এখানে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, হাইড্রোজেন কয়টা, 4টা, তাহলে 1 গুণ 4, তাহলে এদিকে 4 এদিকে 12 সমান হচ্ছে 16। ঠিক আছে। আর আমরা জানি কি, ব্যাপনের হার হচ্ছে আণবিক ভরের ব্যস্তানুপাতিক। আণবিক ভর কি পাতিক, ব্যস্তানুপাতিক। তাহলে যার আণবিক ভর সবচেয়ে কম তার ব্যাপন হার হবে সবচেয়ে বেশি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে দেখুন তো, এখানে ব্যাপন হার কম কার, ব্যাপন হার সবচেয়ে কম হচ্ছে CH4, না ব্যাপন হার না, আণবিক ভর কম কার, CH4, সেজন্য ওর ব্যাপন হারটা সবচেয়ে বেশি হবে। ওর ব্যাপন হারটা কি হবে, সবচেয়ে বেশি হবে। তারপর 16 এর পর কোথায় আছে, 28 আছে, তাহলে এটা হবে নাইট্রোজেন N2। তারপর কে আছে, তারপর আছে হচ্ছে যে অক্সিজেন বা O2। আবার সবচেয়ে ভারী কে, কার্বন ডাইঅক্সাইড, সেজন্য সেটার ব্যাপন হার সবচেয়ে কম হবে, সেটার ব্যাপন হার কি হবে, সবচেয়ে কম হবে। অর্থাৎ আমরা বলতে পারি ব্যাপন হারের ক্রমটা হবে CH4 গ্রেটার দেন N2 গ্রেটার দেন O2 গ্রেটার দেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, দেখো সেটা আমরা এখানে লিখছি, এখানে আমরা লিখছি, দেখো তো সেটা হচ্ছে, দেখো CH4 গ্রেটার দেন N2 গ্রেটার দেন হচ্ছে O2 গ্রেটার দেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, হচ্ছে ব্যাপন হারের ক্রম। কি ক্রম, ব্যাপন হারের ক্রম। ঠিক আছে। আচ্ছা, এবার একটু খেয়াল করো তো, দুটি গ্যাসীয় পথের ব্যাপন, দুটি গ্যাসীয় পথের ব্যাপনের পরীক্ষার জন্য আমাকে একটা কি করতে হবে, আমাকে একটা এক্সপেরিমেন্ট নিতে হবে। যেমন ধরো তো এই এক্সপেরিমেন্টটা দেখো, এটা পুরাতন বই থেকে দিচ্ছি, তোমার নতুন বইও আছে। এবং এই যে চিত্রটা যদি দেখো, তাহলে এখানে দুই মুখ হচ্ছে খোলা একটা কাচের নব বা প্লাস্টিকের নব, কাচের নব। এখানে এই এক পাশে কি করবো, এই সেল এসিড দিয়ে দ্রবণ দিয়ে পেঁচানো আমরা তুলা ইউজ করব। আর এখানে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা NH4OH দ্রবণ দিয়ে বেজানো তুলা কি করবো, আমরা ব্যবহার করব। তাহলে বাম পাশে HCl দ্রবণ দিয়ে বেজানো তুলা আর ডান পাশে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বেজানো তুলা আমরা কি করবো, ব্যবহার করব। কেমন? আচ্ছা, একটু পর আমরা দেখতে পারবো জিনিসটা। দুই মুখ খোলা একটি লম্বা কাঁচনল নেওয়া হয়, কাঁচনলের এক প্রান্তে মানে বাম পাশে কারো HCl ব্যবহার করব, HCl এসিড বেজানো তুলা নিব। আর অপর প্রান্তে মানে ডান পাশে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে বেজানো তুলা নিব। কেমন? তাহলে এই সেল যে দ্রবণ থেকে সেখানে যে গ্যাস তৈরি হবে, কারণ গ্যাসটাই তো ব্যাপিত হবে, গ্যাসটা কি হবে, ব্যাপিত হবে। তাহলে এই সেল দ্রবণ থেকে যে গ্যাসটা তৈরি হবে সেটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, HCl, জি মানে হচ্ছে গ্যাস, আর এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হবে। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস কি হবে, তৈরি হবে। এমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লিকুইড, তরল, আর সেখান থেকে যে গ্যাসটা তৈরি হবে সেটা হবে অ্যামোনিয়া গ্যাস। সেটা কি গ্যাস তৈরি হবে ভাইয়া, অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাইছি, এখান থেকে আমরা HCl তৈরি হয়েছে আর এখান থেকে অ্যামোনিয়া তৈরি হয়েছে। তারপর HClটা কি হবে, এদিক দিয়ে যাবে, আর আর অ্যামোনিয়াটা এদিক দিয়ে আসবে। আসার পর কি করবে, ওরা দুজন বিক্রিয়া করে NH3 বা অ্যামোনিয়া আর HCl বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। অ্যামোনিয়াম ক্লোরাইড কি করবে, তৈরি করবে। এটা দেখতে অনেকটা সাদা ধোঁয়ার মতো। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড কি তৈরি করবে, সাদা ধোঁয়া তৈরি হবে। তবে সাদা ধোঁয়াটি কাঁচনলের মাঝখানে অবস্থিত হবে না, মাঝখানে অবস্থিত না হয়ে HCl দ্রবণের বেজানো যে তুলাটা আছে সেটার কাছাকাছি হবে, সেটার কাছাকাছি হবে। এখন কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা আমরা এখন দেখব। কেমন? চলো আমি তো দেখি। সেটা হচ্ছে, দেখো তো এই চিত্রটার কথা বলছিলাম। সেটা হচ্ছে যে এই পাশে আমরা HCl দ্রবণ দিয়ে বেজানো তুলা নিছি, আর এই পাশে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে বেজানো তুলা নিছি। কেমন? আচ্ছা, তারপর হচ্ছে HCl দ্রবণ থেকে যে গ্যাসটা তৈরি হবে সেটা হবে HCl গ্যাস। এই দেখো, HCl দ্রবণ লিকুইড থেকে যে গ্যাসটা তৈরি হবে সেটা হবে HCl গ্যাস বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। হাইড্রোজেন কি গ্যাস বা ক্লোরাইড গ্যাস। ঠিক আছে। আচ্ছা, আবার হচ্ছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে যে গ্যাসটা তৈরি হবে সেটা হবে অ্যামোনিয়া গ্যাস। সেটা কি গ্যাস হবে, অ্যামোনিয়া গ্যাস। আমরা জানি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে আর H2O পানি তৈরি করে। তার পানিটা বেজানো তুলার ভিতরেই থাকবে আর গ্যাসটা কি হচ্ছে, বের হয়ে আসবে। তাহলে এদিক থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বের হবে, এদিক দিয়ে অ্যামোনিয়া গ্যাস বের হবে। আর দুটো মিলে কি তৈরি করবে, অ্যামোনিয়া আর HCl মিলে কি তৈরি করবে, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। অ্যামোনিয়াম কি তৈরি করবে বা ক্লোরাইড তৈরি করবে।
ঠিক আছে। অ্যামোনিয়াম ক্লোরাইড এটা সাদা ধোঁয়া তৈরি করবে, এটা হচ্ছে সাদা ধোঁয়া। অ্যামোনিয়াম ক্লোরাইড কি তৈরি করবে, ওই যে সাদা ধোঁয়া তৈরি করবে। এবং এই সাদা ধোঁয়াটা কেন মাঝখানে অবস্থিত হচ্ছে না, বরাবর মাঝখানে তো হতে পারতো, বরাবর মাঝখানে তো হতে পারতো, কেন সেটা মাঝখানে হচ্ছে না সেটা আমরা এখন দেখবো। কেমন, তাহলে এটা দেখার জন্য আমাকে ব্যাপন হার ব্যাপন হার বুঝছি আমরা, ব্যাপন হারের ক্ষেত্রে আমরা জানি আণবিক ভর একটা ফ্যাক্ট। তাহলে আমরা আণবিক ভরটা বের করি। যেমন NH3 আণবিক ভর কি হতে পারে, আণবিক ভর হচ্ছে যে অ্যামোনিয়া হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 14, হাইড্রোজেনের পারমাণবিক হচ্ছে 1, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, 1 হচ্ছে 3 গুণ করলে 3 একে 3, 3 আর 14 হচ্ছে 17। আবার HCl এর আণবিক ভর কত, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1 পারমাণবিক ভর সরি, আর Cl এর পারমাণবিক ভর হচ্ছে 35.5, আর দুটো যোগ করে আসলে 36.5। দেখো এখানে কিন্তু অ্যামোনিয়ার আণবিক ভর কিন্তু কম, অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে কম, অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে কম, ঠিক আছে। আর সেজন্য এটা ব্যাপন হার বেশি, সেজন্য এটা ব্যাপন হার কি বেশি। ব্যাপন হার যদি বেশি হয় তাহলে অ্যামোনিয়া গ্যাসটা কি করবে, বেশি দূরত্ব অতিক্রম করবে। মানে অ্যামোনিয়া গ্যাসটা যেহেতু ব্যাপন হার কম, সেটা বেশি দূরত্ব অতিক্রম করে বেশি দূরে চলে আসছে, বেশি দূরে কি হয়েছে চলে আসছে। কেমন, আর হচ্ছে যে অন্যদিকে HCl এর যে দ্রবণ, HCl যেটা আছে সেটা আণবিক ভর হচ্ছে বেশি, সেটা আণবিক ভর হচ্ছে 36.5, অনেক বেশি। এই বেশি হওয়ার কারণে সেটা কম, বেশি দূরত্ব কি করতে, মানে কম দূরত্ব অতিক্রম করবে, মানে সেটা আণবিক ভর বেশি হওয়ার কারণে ব্যাপন হার কম হবে। আর ব্যাপন হার যদি কম হয় সেটা কি করতে পারবে না, বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে না, অর্থাৎ সে কম দূরত্ব কি করবে অতিক্রম করবে। তাহলে অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি, সেজন্য সে বেশি দূরত্ব অতিক্রম করছে। আর HCl এর ব্যাপন হার কম, সেজন্য সে বেশি কম দূরত্ব কি করছে অতিক্রম করছে, অতিক্রম করে তাহলে এখানে কি করছে, তারা মিলিত হয়ে HCl আর অ্যামোনিয়াম মিলে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করছে, যেটা দেখতে অনেকটা সাদা ধোঁয়ার মতো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কারণে কি হয় আসলে HCl এর সাদা ধোঁয়াটা, এই কারণে আসলে HCl এর যে সাদা ধোঁয়াটা সেটা বরাবর মাঝখানে না হয়ে সেটা কি হয়েছে HCl এর কাছাকাছি হয়েছে, HCl এর কাছাকাছি, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অনেক দূরে হয়েছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে কি হয়েছে অনেক দূরে হয়েছে। বুঝতে পারছেন? চলো আমরা একটু সামনে আগাই। এবার দেখো আমাদের যদি একটু প্রশ্ন আসে যে আচ্ছা এখানে কিন্তু আমরা কোথাও কি দেখছিলাম, আমরা বুঝলাম যে এখানে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডটা HCl এর কাছাকাছি হবে, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে দূরে হবে, কিন্তু কতটুকু কাছে হবে, কতটুকু কাছে হবে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু সেটা আমরা কি করতে পারি, ম্যাথমেটিক্যালি বের করতে পারি। কোন সূত্র থেকে, ওই যে আমাদের গ্রাহামে যে ব্যাপন সূত্র আছে সেই সূত্র থেকে আমরা কি করতে পারি, ইজিলি বের করতে পারি। চলো আমরা সেটা বের করি। প্রশ্নটা কি, এই নলটার দৈর্ঘ্য, যে নলটা আমরা আগেও দেখছি এখন লিখতেছি, নলটার পুরো দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। তাহলে সাদা ধোঁয়াটা কোথায় উৎপন্ন হবে, না এক্স্যাক্টলি কোথায় উৎপন্ন হবে সেটা আমাকে মেপে কি করতে হবে, বের করে ফেলতে হবে। কেমন, তাহলে নলটার দৈর্ঘ্য পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, তাহলে সাদা দৈর্ঘ্য কোথায় উৎপন্ন হবে সেটা আমাকে করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা ধরলাম হচ্ছে এখানে NH4Cl এর অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা ধোঁয়াটা তৈরি হয়েছে, সেটা HCl থেকে বা HCl এর বাজানোর চূড়া থেকে 1 মিটার দূরত্বে আছে, 1 মিটার কি আছে দূরত্বে আছে। এটা পুরো নলটার দূরত্ব হচ্ছে 1 মিটার, পুরো নলটার দূরত্ব কত মিটার, 1 মিটার। এটা যদি x মিটার হয় তাহলে এটা হবে 1 - x, এটা কি হবে, এই এতটুকু দূরত্ব কতটুকু হবে 1 - x হবে, ঠিক আছে। আচ্ছা, যথারীতি আমাদের HCl আণবিক ভর হচ্ছে 36.5, আর অ্যামোনিয়া আণবিক ভর হচ্ছে 17, অ্যামোনিয়া আণবিক ভর কি 17। গ্রাহামের ব্যাপন সূত্র যেটা আমরা জানছিলাম, এখানে কিন্তু আমাদের কোথায় উৎপন্ন হবে, মানে এখানে আমাদেরকে দূরত্বটা বের করতে হবে, কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাই কি করতে হবে, আমাকে বের করতে হবে। এই জন্য আমাকে দূরত্বের সূত্রটা লাগবে। আমরা গ্রাহামের ব্যাপন সূত্র দেখি তো, আমরা একটু যদি দেখি তাহলে দেখতে পাবো যে এখানে কি হবে, আর এর সাথে একটু খেয়াল করো, তাহলে এখানে HCl মানে HCl এর ব্যাপন হারটা উপরে নিছি, আর অ্যামোনিয়ার ব্যাপন হারটা নিচে নিছি, অ্যামোনিয়ার ব্যাপন হারটা কি করছি নিচে নিছি। তারপর HCl মানে HCl কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, ব্যাপন হারের সূত্রটা একটু একটু দেখে আসলে তুমি বুঝতে পারবা যে এখানে HCl x আছে, x1 x2 আছে, তাহলে 1 না ধরে 1 আর 2 না ধরে আমরা ডাইরেক্ট নামটা লিখে দিছি, তাহলে HCl নিচে হবে NH3, এখানে আর এর সাথে এক্সটা হচ্ছে সমানুপাতিক, এই জন্য এখানে HCl উপরে ছিল, এখানেও HCl কি থাকবে উপরে থাকবে, এখানে অ্যামোনিয়ার নিচে ছিল, এখানেও অ্যামোনিয়ার নিচে থাকবে। কিন্তু আণবিক ভরটা হচ্ছে ব্যস্তানুপাতিক, রুট দিয়ে দেওয়ার পর সেটা ব্যস্তানুপাতিক, মানে অ্যামোনিয়ার নিচে ছিল, অ্যামোনিয়াটা উপরে থাকবে, আর HClটা উপরে ছিল, HClটা কি থাকবে নিচে থাকবে, ব্যস্তানুপাতিক মানে উল্টা। তাহলে এক্সটা হচ্ছে সমানুপাতিক আর এমটা হচ্ছে ব্যস্তানুপাতিক, এমটা কি পাতিক ভাইয়া, ব্যস্তানুপাতিক, এক্সটা হচ্ছে কিন্তু সমানুপাতিক, এই জন্য HCl উপরে আছে অ্যামোনিয়ার নিচে আছে, আর এমটা হচ্ছে ব্যস্তানুপাতিক, এই জন্য অ্যামোনিয়াটা উপরে আর
এই সেলটা নিচে উল্টা উল্টা ভাবে আছে, কেমন? তাহলে আমরা এটা লাগবে না, আমাদের আমাদের এটা লাগবে। রুটের ভিতর অ্যামোনিয়া আণবিক ভর হচ্ছে 17 আর এই সেল আণবিক ভর হচ্ছে 36.5 সমান এই সেল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? এই সেল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স। আর অ্যামোনিয়া কর্তৃক অ্যামোনিয়া এখান থেকে অ্যামোনিয়া বেরোচ্ছে, এখান থেকে NH3 বেরোচ্ছে, NH3 গ্যাস বেরোচ্ছে। এই গ্যাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স। তাহলে এই সেল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, আর অ্যামোনিয়া কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1 মাইনাস এক্স। অ্যামোনিয়া কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি 1 মাইনাস এক্স, আর এই পাশে রুট ওভার অফ 17 ডিভাইড বাই 36.5। তাহলে এই এখান থেকে আমাকে এক্স এর মানটা কি করতে হবে? বের করে নিয়ে আসতে হবে। যদি বের করতে হয় আমাকে এই রুটটা কি করতে তাড়াইতে হবে, আর রুটটা তাড়াতে গেলে আমাদেরকে উভয়পক্ষে কি করতে হবে? বর্গ করতে হবে। উভয়পক্ষে কি করতে হবে? বর্গ করতে হবে। এখানে যদি বর্গ করি তাহলে স্কোয়ার আর রুটটা কি হয়ে যাবে? স্কোয়ার রুটে কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পর শুধু 17 ডিভাইড বাই 36.5 থাকবে, শুধু ভিতরটা থাকবে। আর এখানে এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, আর 1 মাইনাস এক্স কে স্কোয়ার করলে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে ওই পৃষ্ঠে গিয়ে আমরা কি করবো? এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করবো, এ মাইনাস বি হোল স্কোয়ার কি করবো? সূত্র করবো, কেমন? আচ্ছা চলো ওই পৃষ্ঠে যাই আমরা। ওই পৃষ্ঠায় যদি যাই তাহলে আমরা দেখবো যে এখানে 17 ডিভাইড বাই 36.5 ছিল সমান এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, আর 1 মাইনাস এক্স হোল স্কোয়ার করলে আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা সূত্রে ফেলতে পারি, কেমন? আচ্ছা এবার আমরা আর গুণন করবো, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এই পক্ষ গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো। গুণ করার পর আমরা পাবো যে 17 একে 17 যখন 34x আর 17 এক্স সমান কি হবে? 36.5 এক্স স্কোয়ার, 36.5 এক্স স্কোয়ার। এবার আমরা সবগুলো একসাথে নিয়ে আসবো, তাহলে 36 এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 17 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 34x মাইনাস 17 সমান হচ্ছে 0। তাহলে 36.5 থেকে যদি 17 যায় তাহলে 19.5 থাকবে, 19.5 এক্স স্কোয়ার প্লাস 34x মাইনাস 17 সমান হচ্ছে 0। এখানে আমাদেরকে মিডল টার্ম করতে হবে, যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে মানে এক্স এর উপর পাওয়ার হচ্ছে 2 আছে, তার মানে এক্স এর কয়টা মান আসবে? এখানে এক্স এর 2টা মান আসবে। তাহলে x1 আসছে -2.15 বা 15, আর x2 আসছে 0.405 মিটার। দেখো তো ভাইয়া এখানে এক্সটা কি বলতো? এক্সটা হচ্ছে দূরত্ব, এক্স হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, কেমন? এই অতিক্রান্ত দূরত্ব কি কখনো ঋণাত্মক হতে পারে? কোনোদিন ঋণাত্মক হতে পারে না। এই জন্য x1 সমান -2.15টা আমরা কি করতে পারবো না? নিতে পারবো না, কিন্তু এটা নিতে পারবো। x2 সমান হচ্ছে 0.405, এটা কি করতে পারবো? নিতে পারবো। আর এক্সটা কি ছিল ভাইয়া? এক্সটা ছিল যে এই দেখো এক্সটা ছিল যে হচ্ছে এই সেলের অতিক্রান্ত দূরত্ব, এই সেলের অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ মানে অ্যামোনিয়াম ক্লোরাইডটা এই সেল থেকে এত মিটার দূরে কি হবে? এত মিটার দূরে উৎপন্ন হবে, কেমন? তাহলে এক্সটা হচ্ছে আমরা কত পাইছি? 0.405 মিটার পাইছি। অর্থাৎ সাদা ধোঁয়াটি এই সেল এসিডের বেজানো তুলা থেকে, এসিডের বেজানো তুলা থেকে 0.450 মিটার, 0.405 মিটার দূরে উৎপন্ন হবে, উৎপন্ন হবে। তাহলে এই সেল অতিক্রান্ত দূরত্ব যেটা, সেটাই হচ্ছে সাদা ধোঁয়াটা, মানে সাদা ধোঁয়াটা সেখানে কি হবে? উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে সাদা ধোঁয়াটা এই সেল এসিডের বেজানো তুলা থেকে 0.405 মিটার দূরে উৎপন্ন হবে। অর্থাৎ আমরা বলতে পারি এই যে সাদা ধোঁয়াটা সেটা হচ্ছে এই সেল বেজানো তুলা থেকে 0.405 মিটার দূরত্ব কি হবে? দূরত্বে কি হবে? উৎপন্ন হবে, কেমন? তুমি চাইলে সেটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকেও এক্স ধরে এই দূরত্বটাও এক্স ধরে তুমি কি করতে পারতে? বের করতে পারতা, কিন্তু আনসার কিন্তু সেম আনসারই আসবে, সেম আনসারই কি হবে? আসবে। বুঝতে পারছো? আচ্ছা আজকে এতটুকু থাক, কেমন? আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।